হয়েছে তোর? হ্যাঁ। কোনোটা আনডেলিভার্ড নেই তো? না না। ঠিক আছে, ফাইলপত্রগুলো গুছিয়ে আলমারিতে তুলে রাখ। আচ্ছা স্যার। উফ, বলেছি না স্যার বলবি না, দাদা বলবি। আমি ব্যাগগুলো গুছিয়ে আগে থেকেই দাঁড়িয়েছিলাম। রবি চিঠিগুলো দিয়ে ফিরে আসতেই বেরিয়ে পড়লাম। 3:30 পর সেরকম কোনো কাজ থাকে না, তাই অফিস বন্ধ করে দিই। সাইকেলটা রাখতে রাখতে রবি বলল, দাদা কখন আসবে? দেখি যাই, একটু ঘুরে আসি। তুই কিন্তু বেরোবি না। আমি ফটিকের দোকানে এলে তোকে আবার ফোন করব। তালা লাগিয়ে তখন চাবিটা আমাকে দিয়ে বাড়ি যাবি। রবির উত্তরের অপেক্ষা না করেই আমি হাঁটা লাগালাম। হুগলি জেলার পশ্চিম প্রান্তে মুন্ডেশ্বরী নদীর পাড়ে আশপাশের 8-10টা গ্রাম নিয়ে 8 নম্বর গ্রাম পঞ্চায়েত তালদিঘি। পোস্টমাস্টারের চাকরি নিয়ে সবে এখানকার ব্রাঞ্চ অফিসে এই সপ্তাহ 2 হয়েছে এসেছি। প্রথম চাকরি, প্রথমবার বাড়ির বাইরে বেরোনো, আর প্রথমবার এরম গন্ড গ্রামে আমার পাকাপাকি ভাবে পদার্পণ। কিন্তু সত্যি বলতে খুব একটা খারাপ লাগছে না। এখন কাজের মধ্যে একটাই, সেটা হচ্ছে একটা ভালো ঘর খোঁজা। আপাতত অফিসের ঘরেই আছি। বিকেলের দিকটাতেই একটু বেরোই, তাতে ঘরও খোঁজা হয়, আবার নতুন জায়গাটাও একটু দেখা হয়। পদের ঘর একটাও পাইনি এখনো, তবে বেশ কয়েকজনের সাথে পরিচয় হয়েছে ইতিমধ্যে এই করে। মার্চ মাস পড়তে না পড়তেই এবার গরমটা বেশ পড়েছে। এখন বিকেল, মনটা কেমন একটু চা খাই করলো। সামনেই গাবতলার কাছে ফটিকের চায়ের দোকান। ভাবলাম যাই দেখি রামবাবু ওখানে আছেন কিনা। রাম গাঙ্গুলি এই গ্রামেই থাকেন। ওনার সাথে এই ফটিকের দোকানেই প্রথম আলাপ। মধ্যবয়স্ক মানুষ, এক মাথা টাক, কি করেন জানি না। চেহারায় বা ব্যক্তিত্বে তেমন কোনো বৈশিষ্ট্য নেই, তবে খারাপ মানুষ নয়। হাঁটা লাগালাম। হঠাৎ করে পেছন থেকে, ও মাস্টার, আরে ও মাস্টার। আরে আপনি? আপনাকে খুঁজতেই তো যাচ্ছিলাম। চলুন ফটিকের দোকানে গিয়ে একটু চা খাই। আজ তা হবে বলে তো মনে হচ্ছে না। কেন? আর ফটিকের দোকান যে বন্ধ। আচ্ছা চলুন অন্য কোথাও গিয়ে দেখছি। ভদ্রলোক বোকার মতো হেসে তাকে হাত বোলাতে বোলাতে বললেন, নাই। কি নাই? আর নাই, চায়ের দোকান। হ্যাঁ তা থাক, তো চলুন একটু হেঁটেই আসি, এক কাপ চাও জুটলো না। আজ আপনার পাইচাইটা থাক। ও, আগেই বলেছি না ওটা পায়চারি নয়, ইভিনিং ওয়াক। ওই হলো, ওই চরণ ঘোষের বাড়ি যাচ্ছি, আমার সাথে চলেন তো। আর আপনার ঘরের ব্যাপারটা একটু দেখা যাবে। আচ্ছা চলুন। দাঁড়ান একটু। হ্যাঁ হ্যাঁ হ্যালো ফটিক। হ্যাঁ হ্যালো, এই শোন, তুই বাড়ি চলে যা। আমি ফেরার সময় তোর বাড়ি থেকে চাবিটা নিয়ে নেবো। আচ্ছা দাদা। ভালো করে তালাটা লাগাবি কিন্তু, ঠিক আছে? রাখছি। দাদা তুমি কোনো চিন্তা করো না। হ্যাঁ তা বলছিলাম, চরণ ঘোষের আড্ডায় 2-5 জন যায়, একটু আধটু গায়ের লোক কিছু আছে, সব বসে আর কি। আচ্ছা। চলেন স্যার, সবার সাথে একটু পরিচয় করিয়ে দিই। আমার পরিচয় পেয়ে চরণ ঘোষ আমাকে সাদরে আপ্যায়ন করে বসতে বলে ভেতরে গেলেন। তিনি ফিরে আসতে আসতে বাকিদের সাথে প্রাথমিক পরিচয় পর্ব সারা হলো। রামবাবু বললেন যে আমার সাথে ওনার ফটিকের চায়ের দোকানেই প্রথম আলাপ। এই শুনে উমানাথ চক্রবর্তী বললেন, ফটিকের দোকান খুলেছে নাকি? না না, আজ তো বন্ধ দেখলাম। কনক, তুমি কি জানো একটা বলছিলে না? হ্যাঁ চক্রবর্তীদা, আমি আজকে নিজের কানে শুনলাম একেবারে কেলেঙ্কারি কাণ্ড। নিবারণ ভাদুরী বললেন। বলেন কি, কি হয়েছে? কনকনাথ কর্মকার বললেন আমার দিকে তাকিয়ে, আসলে মাস্টার ফটিক এ গায়ের ছেলে নয়। এখান থেকে প্রায় 4 কিলোমিটার পশ্চিমে বেতাই গ্রামে ওর বাড়ি। ও রোজ ওখান থেকে দোকান খুলতে আসে। আবার গোবিন্দপুরের থেকে লাস্ট বাসের প্যাসেঞ্জাররা ফিরলে ওই রাত 8টার দিকে ঝাঁপ টেনে দিয়ে বাড়ি ফিরে যায়। আচ্ছা মানে ওই ডিস্ট্রিক্ট বোর্ডের রাস্তার স্টপে, ওই যেখানে বাস থেকে এসে নেমেছিলাম, গোবিন্দপুর। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, তা কাল রাতে নাকি? চরণ ঘোষ মাঝ থেকে থামিয়ে দিয়ে বললেন, দাঁড়াও দাঁড়াও, একটু মুড়ি মাখিয়ে নিয়ে আসি, ভাজা হয়ে গেছে বোধহয়, গন্ধ পাচ্ছ না? বলে তিনি তাড়াহুড়ো করে ঘরের ভিতরে চলে গেলেন। 5 মিনিটের মধ্যে গরম সর্ষের তেল আর চানাচুর দিয়ে মাখা 1 ডেচকি মুড়ি, সাথে 1 ঝুড়ি গরম গরম পেঁয়াজি নিয়ে ঢুকলেন ঘোষবাবু। একটা গরম পেঁয়াজিতে কামড় বসিয়ে কর্মকার মশাই শুরু করলেন। কাল রাতে এক কাণ্ড। লাস্ট বাসের প্যাসেঞ্জাররা এসে পড়েছে তখন।
ফটিকও দোকান বন্ধ করে তোড়জোড় করছে বেটাই আসলো বলে। আসলে ফটিকের দাদা হচ্ছে বেটা। ওই গোবিন্দপুরের বাস স্ট্যান্ডে একটা সাইকেল স্ট্যান্ড কাম চায়ের দোকান আছে। লাস্ট বাসের প্যাসেঞ্জাররা এসে সাইকেল নিলেও দোকান বন্ধ করে। ওদের গ্রাম যেতে হয় এই আমাদের গাবতলা হয়ে। এদিকে আমাদের ফটিক গাবতলায় দোকান বন্ধ করে রেডি থাকে, দাদা এলে একসাথে ফিরে যায় বেতাই। কিন্তু কাল রাতে হলো কি, লাস্ট বাসের প্যাসেঞ্জাররা পাস করে গেছে তখন প্রায় মিনিট 10 হবে, কিন্তু ব্যাটার দেখা নেই। ফটিক দাঁড়িয়ে থেকে কি করবে ভাবলো, একেবারে দোকান বন্ধ করে সাইকেলটা নিয়েই দাঁড়ানো ভালো, একটু দেরিটা একটু কম হবে আর কি। সবে দোকানের ঝাঁপ বন্ধ করে তালা লাগাচ্ছে ফটিক, তখন একটা সাইকেলের শব্দ এলো। আর পেছন দিকে না তাকিয়েও বলল, দাঁড়া রে হাসি, আজ দেরি করলি যে? কোনো উত্তর এলো না, সাইকেলের শব্দও থামলো না, তাকে পাশ কাটিয়ে চলে যাচ্ছে। ফটিক মুখ তুলে দেখলো কে যেন সাইকেল নিয়ে তাদের গ্রামে যাওয়ার রাস্তার আবছায়া অন্ধকারে মিশে যাচ্ছে, গাবতলার ল্যাম্পপোস্টের আলোর গন্ডি পেরিয়ে। এ তো ব্যাটা না হয়ে যায় না, কিন্তু থামলো না কেন? ওকে ধরার জন্য ফটিক ঝটপট চাবির গোছাটাকে খুঁজে রওনা দিল। জোরে জোরে প্যাডেল করতে করতে ফটিক হাঁপ দিল। আরে দাদা দাঁড়া রে, এই দাঁড়া রে, কি রে? কিন্তু দাদা তো আর দাঁড়ায় না। ফটিক ভাবলো বোধহয় শুনতে পাচ্ছে না, আরো জোরে সাইকেল চালাতে লাগলো সে। এই করতে করতে মুন্সিপাড়া ঢুকে সরকারদের পুকুর বেরিয়ে তালতলার মাঠ ছাড়িয়ে জ্ঞান শূন্য হয়ে সাইকেল চালাতে লাগলো ফটিক। তাড়াহুড়োর চোটেই হোক বা ঘটনার আকস্মিকতাই হোক, একটা কথা এতক্ষণে ফটিকের মাথায় আসেনি, ব্যাটার হাতে টর্চ কোথায়? সামনে সাইকেলের শব্দ শোনা যাচ্ছে যখন, টর্চের আলোটাও দেখতে পাওয়ার কথা। এই অন্ধকারের মধ্যে তো অন্ধের মতো এত জোরে সাইকেল চালানো সম্ভব নয়। আর ওরা রুচি একসাথে ফেরে, ওদের দুজনের হাতে টর্চ থাকে। এতক্ষণে কথা মনে হতে ফটিকের একটু কৌতূহল হয়, তার হাতে টর্চ আছে। গ্রামের বাইরের মাটির রাস্তা খারাপ না হলেও এ তো আর তোমাদের দমদমে রানওয়ে নয়। টর্চ নিয়ে এক হাতে সাইকেল চালানো বেশ দুষ্কর। তাও কৌতূহল বশত মাঝে মধ্যে ফটিক এক হাত তুলে টর্চের আলোটা একটু দূরে ফেলার চেষ্টা করছিল। অন্ধকারের পর্দা ভেদ করে হলদে আলোয় খানিকক্ষণের জন্য ফুটে উঠলো মাটির পথ, তার দুধারে বিশাল গাছগুলো। কিন্তু কোনো সাইকেল চোখে পড়লো না, অথচ শব্দ এখনো কানে আসছে। এরকম চলছে মিনিট 5-6 হবে। একবার সামনের দিকে টর্চের আলোটা মেরে নামানোর সময় একটু দূরে রাস্তার ওপর দুটো সবজে বিন্দু ধপ করে চলেই আবার নিভে গেল। ঘটনার আকস্মিকতায় নিজের অজান্তে কুশে ব্রেক মেরে দাঁড়িয়ে পড়লো ফটিক, যেন অদৃশ্য একটা দেওয়ালে ধাক্কা খেয়েছে সে। রাতের স্বাভাবিক শব্দ ব্যতীত চারদিক একেবারে নিস্তব্ধ। কয়েক সেকেন্ডে বিস্ময় ভাবটা কাটিয়ে একটা ঢোক গিয়ে কাঁপা কাঁপা হাতে টর্চের আলোটা আবার দূরে ফেললো সে। অমনি একটা ধূসর রঙের চারপে জিপ হলদে রশ্মির পরিসীমার ঠিক ধার ঘেঁষে ফোঁস করে রাস্তা থেকে পাশের ঝোপের মধ্যে হারিয়ে গেল। শিউরে উঠলো ফটিক। কি ছিল ওটা? শিয়াল টিয়াল নাকি? ভাম বিড়ালও হতে পারে। একটু নিচের মনকে সান্ত্বনা দেওয়ার চেষ্টা করেছে, কিন্তু বিপদের মুখে একবার দুর্বল হয়ে পড়া মনকে সান্ত্বনা দেওয়া অনেকটা সেই সাইক্লোনের সময় বালির বাঁধে বেড়ায় ঘরে আশ্রয় নেওয়ার মতো। ফটিক আবার সাইকেল চালাতে যাবে, অমনি একটা ব্যাপার এতক্ষণে তার খেয়াল হলো। এই সাইকেলের শব্দটা তো আর কানে আসছে না। হ্যাঁ, কখন থেমেছে তাও তো মনে পড়ছে না। ব্যাপারটা মোটেই সুবিধে ঠেকলো না ফটিকের, আর সাহসে কুলাচ্ছে না তার। পরে খোঁজ করা যাবে কোন ব্যাটার, এই মুহূর্তে বাড়ি যাওয়া দরকার। প্যাডেলে চাপ দিল ফটিক, আর কত ওই কিলোমিটার খানেক হবে, তারপরে তাদের গ্রাম। হঠাৎ করে আবার সেই সাইকেলের শব্দ কানে এলো ফটিকের, কিন্তু সেটা অনুসরণ করে এগোনোর আর উপায় নেই। সাইকেলের গ্যাস গ্যাসে জান্তব শব্দটা এবার পিছন থেকে আসছে, ক্রমশ এগিয়ে আসছে। কপালে বিন্দু বিন্দু ঘাম জমছে ফটিকের, পায়ে যেন আর বল পাচ্ছে না সে। একবার ভাবলো সাইকেলটা থামিয়ে দেখবে না, কিন্তু সেই মনের জোর আর ফটিকের তখন ছিল না। ওই সাইকেলের শব্দ এখন কাছে চলে এসেছে। ফটিক কাঁপা কাঁপা গলায় বলল, কে রে? দাদা নাকি? কোনো উত্তর নেই।
এদিকে সাইকেল ক্রমশ এগিয়ে আসছে, যেন তাকে ধাওয়া করছে। এই কথা একবার ফটিকের মনে উঁকি মারতে দিক বিদিক জ্ঞান শূন্য হয়ে ঝড়ের বেগে সাইকেল চালাতে আরম্ভ করলো ফটিক। আতঙ্কের তাড়নায় কোথায় যাচ্ছে, কোন দিকে যাচ্ছে, সামনে কি আছে, কোনো দিকে আর তার হুঁশ নেই। তখন রাস্তা নির্জন, তার দুধারের মাঝে মধ্যে বড় বড় গাছ, চারপাশে আর কিচ্ছু নেই, খালি দিগন্ত বিস্তৃত প্রান্তর। কোথাও একটু মাঠ, কোথাও একটু ক্ষেত, কোথাও আবার একটু চলা। গায়ের পথে কি আর সে সময় লোকজন থাকে? তাও ফটিক গায়ের ছেলে, এইসব দেখছে সে ছোটবেলা থেকে, কিন্তু এমনটা তো তার সাথে কোনোদিন হয়নি। অনেক ঘটনা শুনেছে সে, কিন্তু আজ পর্যন্ত যে কোনোদিন এরকম পরিস্থিতিতে পড়েনি। বাড়ি পৌঁছানোর জন্য মরিয়া হয়ে উঠল ফটিক। হঠাৎ করে সাইকেলের সামনের চাকা কিসের ওপর গিয়ে পড়তে একেবারে হুমড়ি খেয়ে সাইকেলটা নিয়ে এসে একেবারে মুখ থুবড়ে পড়ল। হাতের টর্চটা গেল বন্ধ হয়ে। হাত পা ঝাড়তে ঝাড়তে হঠাৎ উঠে দাঁড়িয়ে নিজের সাইকেলটা আগে তুলল সে। তারপরে একটু টর্চটা হাতে নিয়ে বাড়ি মারাতে মারাতে জ্বালানোর চেষ্টা করলো। বোধ হয় ভিতরে তারটা লুজ হয়ে গেছিল, একবার চলছে আর একবার নিচ্ছে। ওই যে টিউবলাইট জ্বালানোর সময় সেটা হয় না। আর এদিকে আবার সেই সাইকেলের শব্দ কোথায় যেন মিলিয়ে গেছে। কিন্তু কথাটা হলো, কিসের সাথে ধাক্কা লেগে উল্টে পড়লো সে। পিছনের দিকে ঘুরিয়ে একবার টর্চটা রাস্তার উপর ফেলতে চোখে পড়ল পথের পাশে একটা ছোট ঝোপ, আর তার থেকে বেরিয়ে রয়েছে দুটো পা, স্রেফ দুটো নিথর নগ্ন পা। বাকি দেহটা বোধ হয় ঝোপের আড়ালে ছিল। আবার সেই আগের ভয়টা এসে যেন পেছন থেকে আঁকড়ে ধরলো তাকে। বোধ বুদ্ধি হারিয়ে সে পা দুটোর দিকে তাকিয়ে রইল। আর তারপর যা ঘটলো সে কথা বিশ্বাস করার নয়। ওর চোখের সামনে আচমকা নাকি এক ঝটকায় পা দুটো ঝোপের আড়ালে অদৃশ্য হয়ে গেল, যেন ঝোপের ভিতর থেকে কেউ এক টান মেরে হিড় হিড় করে শরীরটা টেনে নিল। বেচারা ফটিক এক রাতের জন্য আর ধকল সইবার ক্ষমতা ছিল না। ওর দুই চোখের দৃষ্টির ওপর অন্ধকার নেমে এলো ধীরে ধীরে। জ্ঞান হারিয়ে সাইকেলের পাশে লুটিয়ে পড়ল সে। ধূপ করে এই সময় কারেন্টটা চলে গেল। বাইরের ঘুটঘুটে অন্ধকার চোখে পড়তেই মনটা কেমন অজান্তেই ছ্যাত করে উঠল। কোথায় আমার বাড়ি আর কোথায় এসে পড়েছি। আমার বন্ধুরা, আমার ফ্যামিলি, আমার আত্মীয় স্বজন, আমার ঘিঞ্জি মফস্বলটার নোংরা ল্যাম্পপোস্টের ফ্যাট ফ্যাটে সাদা আলোগুলো। ইস, একবার যদি এখন দেখতে পেতাম। এখানে বাইরে কিছুই দেখা যাচ্ছে না এখন। এদিকে কারেন্ট চলে গেছে দেখে সবাই ওঠার তোড়জোড় শুরু করে দিয়েছে। কয়েকটা মোমবাতি জ্বালানো হয়েছে, তার আলোয় যে যার জিনিসপত্র দেখে নিয়ে উঠে পড়ছে। আমার মুখ দেখেই বোধহয় রাম গাঙ্গুলি বললেন আমাকে চিন্তা না করতে, তিনি আমাকে পোস্ট অফিসে ছেড়ে দেবেন। ও আর ফটিক, আজকে সকালে ওকে 2 গ্রামের মাঝখানে অজ্ঞান অবস্থায় পড়ে থাকতে পাওয়া গেছিল। ধরাধরি করে বাড়ি নিয়ে যাওয়া হলে ও কোনো রকমে এইটুকুনি বলে আবার অজ্ঞান হয়ে গেছিল। এখন ট্রিটমেন্ট চলছে। ডাক্তার বলেছেন কোনো কারণে স্নায়ু দুর্বল হয়ে পড়েছিল ওর, ঠিক হয়ে যাবে। কিন্তু অদ্ভুত ব্যাপার হলো, ফটিকের দাদা কাল রাত্রে বাড়ি ফিরে এসেছিল। তার গায়ে কিন্তু একটাও আঁচড় লাগেনি। গাবতলায় ফটিকের দোকানের সামনে এসে ওকে না দেখতে পেয়ে যখন ওর নাম্বারটাতে ফোন করেছিল, তখন নাকি ওর ফোনটা সুইচড অফ। কোনো দরকারে বাড়ির দিকে রওনা দিয়েছে ভেবে ও আর ফটিকের জন্য না দাঁড়িয়ে বাড়ি ফিরে গিয়েছিল, সেই একই রাস্তা দিয়ে। রবিদের বাড়ি থেকে যখন চাবি নিয়ে আমি আর রামবাবু পোস্ট অফিসের সামনে এসে দাঁড়ালাম, তখন সন্ধ্যা 7:30। কিন্তু আমার যেন মনে হচ্ছে 12টা বাজে। যাওয়ার আগে রামবাবু বললেন, মাস্টার, এই আপনাকে না তুমি করেই বলছি, ভয় পেও না একেবারে। আমরা সকলে আছি তো। বুঝতেই পারছি শহরের দিক থেকে নতুন এসেছো, এসব কি হচ্ছে ভেবে এখানে শুধু শুধু টেনশন নিও না। এখানে অনেক কিছুই হয়। শোনো, আজ আসি, পরে শনিবার আবার আড্ডা বসবে, কিন্তু তুমিও এসো। এমন জিনিস আর কোথাও পাবে না। কি মাস্টার, কেমন দেখলে চাচর? সে আবার কি? আরে নেড়া পুরা। ও তাই বলুন।
হ্যাঁ, সে অনেকদিন পর দেখলাম। আগে কখনো দেখেছো? ওমা, দেখবো না কেন? না, তুমি শহরের লোক, আবার এইসব কখনো দেখেছো আরে বাবা, নাকি? কলকাতার লোক, ভিন দেশি বা ভিনগ্রহী তো নই। ছোটবেলায় আমরাও করেছি ওসব। হ্যাঁ, এত বড় মাপের নয় ঠিকই। আর কি একটা ন্যাড়া পোড়ার গল্প শোনাবো। তা ন্যাড়া পোড়া সম্বন্ধে তোমার কি ধারণা আছে একটু শুনি মাস্টার। ওই তো ছোটবেলায় শুনেছিলাম, হিরণ্যকশিপুর বোন হোলিকা বর পেয়েছিল যে আগুন তাকে ভস্ম করতে পারবে না। আর হিরণ্যকশিপুর পরিকল্পনায় হোলিকা জ্বলন্ত চিতার ওপর প্রহ্লাদকে কোলে নিয়ে ঝাঁপ দেয়, কিন্তু বিষ্ণুর ছলনার দ্বারা ওই আগুনে হোলিকা দহন ঘটল, আর প্রহ্লাদ প্রাণে বেঁচে গেল। বাহ, চমৎকার, সবটাই তো জানো দেখছি। তবে বলো তো, পলাষ্ঠ কাকে বলে? চক্রবর্তী মশাইয়ের আচমকা প্রশ্নে একটু ঘাবড়েই গেলাম। কি একটা উৎকট বললেন যেন। আমি বললাম, সে আবার কি মশাই? কথিত আছে হোলির 8 দিন আগে প্রহ্লাদের ওপর রাক্ষসরাজ হিরণ্যকশিপু প্রচণ্ড নির্যাতন করেছিলেন। এই সময়কে বলা হয় হোলাষ্টক। কোনো শুভ কাজ এই সময় হয় না। এই 8 দিনের শেষে ন্যাড়া পোড়া পালন করে সমস্ত অশুভ ছায়া মুছে যায়, আর তারপর দোলযাত্রায় মেতে ওঠে এই ধরনী। গত সপ্তাহে ফটিকের ঘটনাটা ধরো তোমরা। এর তো কোনো ব্যাখ্যা হয় না, তবে এই উলাষ্টকের সময় অশুভ শক্তি প্রকট হয়ে ওঠে। আমাদের স্বাভাবিক দৈনন্দিন জীবনযাপনে নানাভাবে বিঘ্ন ঘটানোর চেষ্টা করে এরা। কি গুজর গুজর করছে জগতি মশাই? একটু গলা শুনি বলেন, আমিও শুনি, আমার তো শুনতে বেশ ভালোই লাগে। এই না, এই দোলের ব্যাপারে একটু কথা বলছিলাম আর কি। তুই আর 1 কাপ চা দিয়ে যা তো দেখি। কনক, তুমি শুরু করো। হ্যাঁ বলি মাস্টার, শুরু করি। হ্যাঁ হ্যাঁ, বলুন বলুন, শুরু করুন। আমার এক সময় সহকর্মী ছিলেন প্রমোদ সেন, কলকাতার কাছেই বাড়ি। তার ছেলে সায়ন্তন কোঅপারেটিভ ব্যাংকে চাকরি নিয়ে গেল বছর মালদা ডিস্ট্রিক্টে পোস্টিং পেয়েছে। আমার সাথে তাদের বাড়ির সম্পর্ক খুবই ভালো, মাঝে মধ্যেই ফোনে কথা হয়। গতকাল ফোন করে প্রমোদ যা বলল, ওর ছেলের অদ্ভুত অভিজ্ঞতার কথা। মালদা শহরের কাছের একটা গ্রামে প্রমোদের ছেলে সায়ন্তনের পোস্টিংটা হয়। শহর থেকে গ্রামে হঠাৎ করে কেউ গিয়ে পড়লে তার অবস্থা হয় ঠিক জলে নাকানে চোবানি খাওয়ার মতো, কিন্তু সায়ন্তনের তেমনি কোনো সমস্যা হয়নি। সে আসলে প্রথম থেকেই গ্রামের প্রতি একটা আকর্ষণ অনুভব করত। কলেজে পড়ার সময়ও মাঝে মাঝে বন্ধুদের সাথে দল বেঁধে কোনো না কোনো এক গ্রামে গিয়ে 2-1 দিন কাটিয়ে আসতো। তা এই সায়ন্তনের পোস্টিং হয়েছিল ধবলপুর গ্রামে। তোমাদের কথায় চাঁচড় বা ওই ন্যাড়া পোড়া, যাই হোক, তা ঠিক 8 দিন আগে তার জয়েনিং হয়। প্রথম 2 দিন ব্যাংকের কাজকর্ম বুঝে নিতে নিতেই তার লেগে যায়। ব্যাংকে কাজটা খুব একটা বেশি কিন্তু তা নয়, তবে যে সব গ্রাম উন্নতির পথে সবে পা রেখেছে সেই সব গ্রামে এই ব্যাংকের শাখা প্রশাখা খোলা যে ব্যবসায়িক ক্ষেত্রে কতটা বুদ্ধির পরিচয় তা আমাদের জানার কথা নয়। অধিকাংশ গ্রামের মানুষ ব্যাংকে এখনো ভয় পায় যে তাদের টাকা চুরি হয়ে যেতে পারে। প্রতিদিন ব্যাংক থেকে ফেরার সময় সায়ন্তন দেখতে পেত গ্রামের একটা বড় মাঠের একপাশে একটা বড় তাল গাছকে কেন্দ্র করে শুকনো গাছের ডাল পাতা জড়ো করা হয়েছে, আর তার নিচে বাচ্চা ছেলে মেয়ের দল। 2-1 জন বড় লোকও রয়েছে। সায়ন্তনের থাকার জায়গাটা ব্যাংক থেকে মিনিট 15 হাঁটা পথ। একদিন সকালে বাড়ি থেকে বেরোনোর সময় সে দেখলো তার ঘরের পাশের ফাঁকা জায়গায় যে কয়েকটা সুপুরি গাছ দাঁড়িয়েছিল, তার ঝরে পড়া কিছু শুকনো পাতা এবং কিছু অর্ধ শুকনো পাতাও ছেলে মেয়েগুলো কুড়িয়ে নিয়ে যাচ্ছে। তাদের চোখে মুখে আনন্দের ছাপ। সায়ন্তনের বড় ভালো লাগলো। এখানে বলে রাখি, সায়ন্তনের বাসার বিষয় আর কোনো বিবরণ প্রমথ আমায় দেয়নি, তবে এই গল্পের মূল চরিত্র এই বাড়িতেই অন্য একটা ঘরে থাকতেন। ন্যাড়া পোড়ার আগের দিন ব্যাংক থেকে ফিরে আসার সময় সায়ন্তন দেখল প্রস্তুতি প্রায় সমাপ্ত হয়েছে। বড় তাল গাছটার উপরে কোনো এক সময় বাজ পড়ে তাল গাছের মাথা থেকে মাঝামাঝি কিছুটা ভেঙে গিয়েছিল। বাকিটা কোন রাজবংশের ফেলে যাওয়া ভগ্নপ্রায় দালানের মতো দাঁড়িয়েছিল। এতদিন সেটা কোনো কাজে না লাগলেও আজ লেগেছে। সায়ন্তনের মনটা বেশ খুশি হয়ে উঠল। বাড়ি ছেড়ে এত দূরে থাকার মধ্যে
সামান্য যেটুকু মন খারাপ কোথাও একটা জমা হয়েছিল সেটাও নেমে এসে মিলিয়ে গেল। শুধু রাতে একবার পাইচারি করতে করতে মাঠটা সামনে দাঁড়িয়ে ন্যাড়া পোড়াটার দিকে তাকাতেই নিজের অজান্তেই বুকের ভেতরটা কেমন যেন কেঁপে উঠল। ঠিক অন্ধকার রাতে কাকতাড়ুয়া দেখলে যেমন ভয় হয়, ঠিক তেমনই তাল গাছটার মাথার মস্ত একটা হাঁড়ি আর তার সারা গায়ে নারকেল ঝুপুরি গাছের পাতা দিয়ে জড়া, দুপাশে মস্ত দুটো লাঠি বসিয়ে নারকেল পাতা বার করা। যেন মনে হচ্ছে চাঁদের ঠিক সামনে মস্ত একটা ছায়ামূর্তি দাঁড়িয়ে আছে, তার দু হাতের মস্ত নখগুলো এই ঠান্ডা হওয়ায় সামান্য নড়ে উঠছে। যেন মাঠের ওপর চাঁদের আলোয় ভরা ন্যাড়া পোড়ার বিরাট ছায়াটাকে সায়ন্তনের কেমন যেন অদ্ভুত বলে মনে হলো। গভীর রাতে এরকম অনেক ভুল হয়, এই ভেবে সে ঘরে ফিরে এলো। সমাবেত স্বরে কয়েকটা বাচ্চা ছেলে মেয়ের চিৎকার করে আনন্দে দুহাত তুলে লাফিয়ে লাফিয়ে নাচছিল। এর ফাঁকে দুজন লোহার তারে আলু কিংবা বেগুন পুঁতে ন্যাড়া পোড়ার ভেতরে গুঁজে দিচ্ছিল। ন্যাড়া পোড়ায় আগুন দেবার সাথে সাথেই ন্যাড়া পোড়াটা জ্বলতে শুরু করলো। সায়ন্তন রাস্তার ওপর দাঁড়িয়ে গোটা ব্যাপারটা দেখছিল। রাস্তাটা দুদিকে ঢালু হয়ে নেমে গেছে। একদিকে ঢালুতে মাঠটা শুরু হয়েছে, সায়ন্তনের থেকে ন্যাড়া পুরোটা প্রায় 40 হাত দূরে। সেদিকে তাকিয়ে সায়ন্তনের মনে আসছিল হোলির কথা। শহরে থাকলে বন্ধুদের সাথে আজকের দিনে কত আনন্দ করতে পারতো সে, এখানে তো এখনো কাউকেই সেভাবে চিনে উঠতে পারেনি। হঠাৎ একটা চিৎকার শুনে সায়ন্তন সামনের দিকে তাকালো। একটা মহিলা কণ্ঠে চিৎকার, আর তার সাথে সাথেই যা দেখলো তাতে সায়ন্তনের পা দুটো আড়ষ্ট হয়ে গেল। সেই চাঁদ ছুঁই ছুঁই সমান ন্যাড়া পোড়ার গা থেকে এখানে ওখানে ছিটকে পড়ছে জ্বলন্ত আগুন আর ডালপালা। সামনে থাকা বাচ্চার দল ততক্ষণে ছুটে গেছে বাবা মার কাছে। সবাই নিরাপদ দূরত্বে সরে এসেছে। গ্রামের প্রায় সবাই এখানে উপস্থিত ছিল। কয়েকজন মিলে দাঁড়িয়ে সালা পরামর্শ করতে লাগলো কি করা যায়। এমন সময় দেখা গেল ন্যাড়া পোড়ার আগুনটা হঠাৎ করে মাঠের পেছনের দিকে জঙ্গলে ধরতে শুরু করেছে। মাঠের পেছনের জঙ্গলে শুকনো গাছপাতা থাকার কথা নয়, কিন্তু তারপরেও আগুনটা ক্রমশ দাবানলের মতো ছড়িয়ে যাচ্ছে। গ্রামবাসী সবাই শঙ্কিত হয়ে চিৎকার চেঁচামেচি শুরু করে দিল। এইভাবে চলতে থাকলে তো গোটা গ্রামটা মুহূর্তে পুড়ে ছাই হয়ে যাবে। অনেক দূরে গিয়ে জল এনে আগুন নেভাতে চেষ্টা করলেও কাজ হলো না। মনে হলো জলটা যেন কেরোসিন কিংবা রেডির তেলের মতো আগুনকে আরো উৎসাহিত করেছে। আগুনটা যেভাবে ছড়িয়ে পড়ছে সেভাবে আর কয়েক মিনিটের মধ্যেই সেটা গ্রামের বস্তিতে ছড়িয়ে পড়বে। ঠিক সেই সময় একজন প্রবীণ মানুষ বললেন, ওরে তাকিয়ে দেখ, মাথার হাঁড়িটা নিচে নেমে এসেছে। সায়ন্তন ততক্ষণে সেদিকে কিছুটা এগিয়ে গেছে, আর সবাই এর মতো সেও দেখতে পেল ন্যাড়া পোড়ার নিচের দিকে যেখানে আলু আর বেগুন পোড়া দেওয়া ছিল সেখানে সত্যি নেমে এসেছে মাথার হাঁড়িটা। ন্যাড়া পোড়া নিচের ওই জায়গাটায় আগুনের উত্তাপ সবচেয়ে বেশি অস্পষ্ট বোঝা যাচ্ছে। সায়ন্তনের মনে হলো সেই বড় লাল হাঁড়িটা যেন আগুনের মধ্যে সামান্য তুলে তুলে উঠছে। চোখ দিয়ে আঁকা চোখের জায়গায় এখন আগুনের চেয়েও জ্বলন্ত লাল দুটি চোখের মতো দেখা যাচ্ছে। আর দাঁতের মতো জায়গাটা সত্যি যেন দুপাটি চকচকে লম্বা দাঁত। সায়ন্তনের বুকের ভেতর যেন হাজার হাজার ইঁদুর দৌড়তে লাগলো। এই কি দেখছে সে? এই একবিংশ শতাব্দীতে দাঁড়িয়ে ওই সব। ওদিকে প্রবীণ মানুষটি তখন বলে চলেছে, তার গলা কানে আসছে সায়ন্তনের। বাজ পড়া মরা তাল গাছের মাথায় নিশ্চয়ই কোনো প্রেত আত্মা ভর করেছিল। আজ তোদের এই ন্যাড়া পোড়ার আগুন জ্বালানো, সে মুক্তি পেয়ে সেই আগুনকে দিয়েই তোদের সর্বনাশ করতে চাইছে। ওরে ওই হাঁড়িটাকেও ভেঙে ফেল রে, নইলে গোটা গ্রামটা যে পুড়ে ছারখার হয়ে যাবে। সায়ন্তন তখনও তাকিয়ে আছে সেই আগুনের মধ্যে হাঁড়িটার জ্বলন্ত দুই চোখ লক্ষ্য করে। তার মনে হচ্ছে একটা কালো রঙের মানুষের মাথা, দুটো লাল চোখ আর কান পর্যন্ত ছড়িয়ে পড়া একটা হাসি। এর মধ্যেই দু একজন সন্ধ্যা মার্কা জোয়ান অনেক কষ্ট করে হাঁড়িটা আগুন থেকে বের করতে পারলো না। তারপর হঠাৎ করেই সেই প্রবীণ মানুষটি কিভাবে যেন হাঁড়িটাকে বাঁশের খোঁচায় আগুন থেকে বার করে ভেঙে ফেলেছিল। যদিও এইসব সায়ন্তন পরে শুনেছে গ্রামবাসীর থেকে।
হাঁড়িটা আগুন থেকে বের হয়ে আসার আগে পর্যন্ত সায়ন্তনের মনে হয়েছে সেই দুটো চোখ স্পষ্টভাবে তার দিকেই তাকিয়েছিল। ধীরে ধীরে সব নিভে আসে। গ্রামের মানুষ সবাই যে যার ঘরে ফিরে যাচ্ছে নানা কথাবার্তা বলতে বলতে। একমাত্র সায়ন্তন নিচু রাস্তার পাড়ে দাঁড়িয়ে একটা ছাত্রস্তূপের মধ্যে মাঝে মাঝে উঠতে থাকা আগুনের পুলকির দিকে তাকিয়ে রইল আর ভাবতে লাগলো, এটাও কি সম্ভব? এই একবিংশ শতাব্দীতে বিজ্ঞানের যুগে দাঁড়িয়ে তার মতো একজন মানুষের পক্ষে এটাও মেনে নেওয়া কি সম্ভব? যদি তাই হয় তাহলে কেমন ন্যাড়া পোড়া দেখলো সে। কর্মকার মশাই গল্প শেষ করে থামলেন। কারোর মুখে একটাও কথা সরছে না। এই গল্প বলে একেবারে বশ করে ফেলার ব্যাপারে কনকনাথ কর্মকার মহাশয়ের দেখছি বেশ ইলেম আছে। সবার মোহগ্রস্ত অবস্থাটা কাটল ফটিকের কর্কশ ডাকে। হেব্বি ফেলেছেন গল্পটা। আরেকবার চা দেবো নাকি? কি বললি হারামজাদা? ফেঁদেছি মানেটা কি? 100 ভাগ্য সত্যি ঘটনা। ওরা বাবার হয় নাকি? কি যে বলেন! বুঝলাম সেই রাতের ব্যাপারে ফটিকের সত্যিই কিছু মনে নেই। যার সাথে কয়েকদিন আগে এই রকম একটা কেলেঙ্কারিয়াস কাণ্ড হয়ে গেছে, সে কি নিজে এরকম বলতে পারে? এদিকে কর্মকার মশাই চটে গেছেন দেখে সবাই একটু তাকে সামাল দিতে লাগলেন। রাম গাঙ্গুলি কথা ঘুরিয়ে বললেন, তা এবার গায়ের দোল কেমন দেখলে মাস্টার? কীর্তন দেখতে গেছিলে নাকি? হ্যাঁ গেছিলাম, কিন্তু বেশিক্ষণ থাকতে পারিনি। অফিস খোলা ছিল না, রোগী এসে ডাকলো, তাই আবার চলে গেলাম। আর ছেলেপুলেদের দল রং মেখে জলে নেমে ওই সরকারদের পুকুরটার যা হাল করেছিল কি বলবো। আরে এ তো একটু হবেই। তুমি কি ওই পুকুরে স্নান করো নাকি? হ্যাঁ, দুপুরে স্নান করতে তো ওখানেই যাই। এই একা একা ওই পুকুরে চান করো না মাস্টার। প্রত্যুত্তর করার আগেই রাম গাঙ্গুলির শেষের কথাটা শুনে ধাঁ করে একটা বহু যুগ আগের কথা মনে পড়ে গেল। সত্যিই তো, আমার জীবনেও তো এরকম অলৌকিক অন্ধকারের ছায়া পড়েছিল একবার। বেমালুম ভুলেই গিয়েছিলাম যে। অনেকদিন পর খাটের তলা থেকে হঠাৎ করে খুঁজে পাওয়া পুরনো সাইকেলটার চাবির মতো আজ সেই ঘটনার স্মৃতি আমার চোখের সামনে উঠে এলো। কতদিন পেরিয়ে গেছে, শুধু দিন নয়, পেরিয়ে গেছে স্থান কাল সবই। তবুও মনের এক কোণে অন্ধকারের মতো থেকে গেছে সেই কালো অন্ধকারের একটা স্মৃতি। আমি মনে মনে ঘটনাগুলো একবার গুছিয়ে নিলাম যাতে কোনো কিছু বাদ না পড়ে। তারপর বললাম, এখনো তো বেশি সময় হয়নি, যদি আপনাদের আপত্তি না থাকে তাহলে এই দোলের ব্যাপারে একটা ঘটনা বলতে পারি। এটা কিন্তু আমার সাথেই হয়েছিল। আবার গল্প? তুই চাটা মানা ঠিক করে। চা নিয়ে আয়, চা না আসা পর্যন্ত গল্প শুরু হবে না। আপনি তো প্রতিবার একই কথা বলেন। তারপর চা খেয়ে এই নিন চা। কেমন হয়েছে বললেন না তো? ভালোই হয়েছে। তারপর গল্পটা শুরু করি তাহলে। এখনকার কলকাতার গল্প এটা নয়, এটা কলকাতার গল্পই নয়। আমার বাড়ি কলকাতার শহরতলিতে। এই তালদিঘিতে বসে ভাবলে সে সবই সমান, সেটা বুঝতে পারি, কিন্তু এই কলকাতা নিয়ে আপনাদের যে মাতামাতি, সেই কলকাতার মানুষ কিন্তু আমি নই। গাছপালা কেটে উজাড় করে দিয়ে আবার রাস্তার মাঝখানে গাছ লাগিয়ে মানুষের এই যে গাছ ভালোবাসার ন্যাকামি, তা আমার ঠিক সহ্য হয় না। আমাদের সময় তখন সারাদিন অলিতে গলিতে কচিকাচাদের ভিড়, হেঁকে যাওয়া ফেরিওয়ালাদের দল, কিংবা রাস্তার মোড়ে দাঁড়িয়ে থাকা ফুচকাওয়ালা কাবুলিওয়ালা। রাস্তায় তখন ডুমের আলো জ্বলত। সেই হলদে টিমটিমে আলোয় মরা স্মৃতিগুলো এখন যেন এলইডি ল্যাম্পের ঝকঝকে ফ্যাটে সাদা আলোয় ঝলসে গেছে অনেকটা। সেই লাইটের এত জোর, মনে হয় যেন আপনি যেখানেই দাঁড়াবেন সেইখানেই যেন চোখে আঙ্গুল দিয়ে আপনাকে দেখিয়ে দেওয়া হচ্ছে। আমাদের সময় সেই হলুদ নিভু নিভু মিটমিটে লাইট পোস্টের আলো, তার যে কি মায়া ছিল, একটা নরম নরম ভাব, তা আপনাদের বলে বোঝানো সম্ভব নয়। চোখের সামনে কলকাতাকে একটা কলকাতা থেকে অন্য কলকাতা হয়ে যেতে দেখলাম। তা সে কথা যাক, তখন আমাদের পাড়ায় বেশ কয়েকটা পুকুর ছিল। এখন তো সবাই সাঁতার কাটতে কিংবা শিখতে টাইলস বাঁধানো সুইমিং পুলে যায়। বললে বিশ্বাস করবেন না, আমার সাঁতার শিখতে লেগেছিল মাত্র 3টে দিন। তবে সেই 3 দিনে পেট ভরে পুকুরের জল খেয়েছি। ওই যে কথায় আছে না,
সাইকেল থেকে না পড়লে সাইকেল চালানো শেখা যায় না, ঠিক তেমনি পুকুরের জল না খেলে ঠিক সাঁতারটাও শেখা যায় না। তা এইসব কিন্তু আজ থেকে প্রায় 20 বছর আগের কথা। আমি তখন বেশ ছোট। আমাদের তখন মফস্বল অঞ্চলে দোল উৎসবের বেশ একটা আমেজ ছিল বটে। সকাল সকাল বাড়ি থেকে বেরিয়ে আমরা সবার বাড়িতে গিয়ে একে ওকে ঘর থেকে টেনে টেনে বার করতাম। তারপর একটা আগে থেকে ঠিক করে রাখা জায়গায় সবাই জড়ো হয়ে শুরু হতো রং খেলা। এখন যাকে হোলি বলা হয়, আমরা তাকে তখন বলতাম রং খেলা। এখন তো রং খেলার প্রচলন প্রায় উঠেই গেছে। আমাদের সময় যে শুধু রং ব্যবহার হতো তাই নয়, মাঝে মধ্যে বালতিতে কাদা গোলা জল নিয়ে কোনো কোনো বাড়ির ছাদের মাথায় কেউ কেউ নিয়ে গিয়ে অপেক্ষা করত। এদিকে নিচ থেকে কেউ হেঁটে যাচ্ছে, ওদিকে নিচকে শয়তানগুলো বালতি হাতে ছাদের ওপর রুদ্ধশ্বাসে অপেক্ষা করে আছে। 1, 2, 3 ঝপাং। বেলুনের মধ্যে রং গুলিয়ে ভরা, এক একটা পিচকিরিতে এক এক ধরনের রং মেশানো। এমনকি রঙে ভরা বড় বড় বালতির মধ্যেও অনেককে আমরা ডুবিয়ে পর্যন্ত দিয়েছি। এইভাবে সারাটা দিন রঙে মেতে থাকতাম। তারপর একটু বেলা পড়তে সবাই ক্লান্ত অবসন্ন শরীরে গিয়ে পৌঁছাতাম কোনো একটা পুকুরের ঘাটে। আমাদের ওই দিকটাতে যে কটা পুকুর ছিল তার সব কটার নাম এখন আর মনে নেই। আর সব কটা পুকুরই নেই, ওই কয়েকটা ছিল দুবাই পুকুর, রাধা পুকুর, মালি পুকুর আর নিশি পুকুর। আরো অনেক পুকুর ছিল, তার আর নাম মনে পড়ছে না এখন। অনেকগুলো পুকুরের মধ্যে একটা পুকুরের নাম আমার সারা জীবন মনে থাকবে, তবে সে নাম আমি আপনাদেরকে আজ বলবো না। এবার আসল ঘটনা বলি। এতক্ষণ ধরে যা বললাম তা গল্পের গৌরচন্দ্রিকা বলে ধরে নিতে পারেন। তা একবার এইরকম রীতিমতো রং খেলে আমরা সেই পুকুর পাড়ে গিয়ে পৌঁছেছি। আমাদের মধ্যে যারা ছোট তারা পুকুরের পাড়েই থাকত, বেশি ভেতরের দিকে যেত না। এমনিতে বেলা হয়ে এসেছে, বাড়ি ফিরতে হবে। তার উপর পুকুরে সাঁতার কাটার চেয়ে ছেলেপুলে তখন গায়ের রং তুলতেই ব্যস্ত। এই পুকুরে আমরা প্রায় ছুটির দিন দুপুরে ঝাঁপাঝাঁপি, সাঁতার কাটাকাটি আর নানা ধরনের অদ্ভুত খেলা খেলতাম। তার মধ্যে একটা খেলা ছিল আমার আর বিশুদার সাঁতারের রেস। পুকুরের এপার থেকে ওপার পর্যন্ত কে আগে সাঁতার কেটে পৌঁছতে পারে, এই নিয়ে আমাদের মধ্যে রেস হতো। ও, বিশুদার কথা তো বলতেই ভুলে গেছি। বিশুদা ছিল আমাদের মধ্যে সবচেয়ে বড়, আর সবচেয়ে বড় ছিল বলেই তার বুদ্ধিও ছিল আমাদের থেকে খানিক বেশি। তাই সে মাঝে মাঝেই আমাদের সাথে অদ্ভুত মজা করত। তবে সেদিন যে ব্যাপারটা ঘটল সেটা আমি প্রথমে মজা বলে ভেবে নিলেও পরে বুঝেছিলাম আসলে সেটা মজা নয়। প্রায় 12-13 জন ছেলেপুলেরা পুকুর ঘাটের কাছেই হইল, আর আমি আর বিশুদা সাঁতার কেটে ওপারের দিকে চললাম। অনেকটা বড় পুকুর, সাঁতার কেটে পার করা বেশ ধকলের ব্যাপার, কিন্তু অনেকটা দম লাগে। সারাদিন রং খেলায় ছোটাছুটিতে আমরা প্রথম থেকেই অনেকটা ক্লান্ত ছিলাম। তাই মাঝ পুকুরে এসে দম নেবার জন্য আমি আর বিশুদা কিছুক্ষণ দাঁড়ালাম। পুকুরে সাঁতার কাটতে আমার ভালো লাগলেও পুকুরের জলে ডুব দিয়ে কিছুটা নিচের দিকে গেলে কেমন যেন শরীরে একটা শিরশিরে ভাব চলে আসে। জলের যতই গভীরে যাওয়া হয় ততই আলো কমতে থাকে, আর তৈরি হয় একটা গাঢ় সবজে অন্ধকার। জলের তাপমাত্রাও ধীরে ধীরে নেমে যায়, আর তার সাথেই মনে হয় এক্ষুনি জলের নিচ থেকে যেন অকল্পনীয় কিছু একটা উঠে এসে আমার পা ধরে টেনে নেবে। আমি তাই ডুব দিয়ে জলের নিচে গেলে চোখ বন্ধ করে ফেলতাম। বিশুদা আমার থেকে 4 হাত মতো দূরে জলের ওপর ভেসেছিল। দম নেবার সময় ভেসে থাকার একটা বিশেষ কায়দা আছে। যেই জায়গায় জলে থই নেই সেই জায়গায় মাথা জলের উপরে রেখে জলের যেই জায়গায় থই পাওয়া যায় না সেই জায়গায় মাথা তুলে জলে ভেসে থাকার একটা কায়দা আছে। তখন পাটাকে আস্তে আস্তে সাইকেল চালানোর মতো জলের মধ্যে ঘোরাতে হয়, আর হাত দুটো দিয়ে শরীরটাকে একটু ওপর দিকে ঠেলতে হয়,
তাহলেই মাথাটা ওপরে ভেসে থাকে। অবশ্য আপনাদের আর বলছি কি, আপনারা তো গ্রামেরই লোক, ছোটবেলায় নিশ্চয়ই এসব অনেক করেছেন। তা যাই হোক, আমার থেকে 4 হাত দূরে থাকা বিশুদা হঠাৎ করেই বলল, মনে হচ্ছে জলের নিচ থেকে আমার আমার পাটা ধরে কেউ টানছে। আমি সামান্য চমকে গেলেও তারপরেই বুঝলাম এ বিশুদার একটা চালাকি, আমাকে ভয় পাইয়ে দেওয়ার জন্য। কিন্তু আমি ছোট, আর পুকুরের মাঝখানে আমি আর বিশুদা একা। আমি বললাম, এই দেখো বিশুদা, ভয় দেখাবে না কিন্তু, ভালো লাগছে না। বিশুদা আমার কথার উত্তর দিল না। মনে হলো যেন খুব প্রাণপণ চেষ্টা করে সে জলের ওপর ভেসে আছে। আমি এবার সত্যিই ভয় পেলাম। অনেকটা ভয় পেলে মানুষের মধ্যে হঠাৎ করেই কেমন যেন একটা সাহস চলে আসে। এটা বোধহয় ছোটদের ক্ষেত্রেও হয়। আমি সাঁতার কেটে বিশুদার দিকে এগিয়ে যাওয়ার চেষ্টা করতেই বিশুদা বলল, পালা পালা, এখান থেকে ঘাটের দিকে সাঁতার কাটতে থাক তাড়াতাড়ি। আমি বিশুদার দিকে ভালো করে তাকালাম। তার চোখ মুখ ভয় ফ্যাকাশে হয়ে উঠেছে, যেন প্রাণপণে কোনো একটা কিছু জলের নিচে তাকে টানতে শুরু করেছে। সেও সেই অজানা শত্রুর সাথে রীতিমতো কসরত করে জলের ওপরে ভেসে থাকার চেষ্টা। আমি তখনও একভাবে জলের মাঝে দাঁড়িয়ে আছি দেখে বিশুদা এবার জোরে চিৎকার করে বলল, এখান থেকে পালা বলছি তো, পাড়ের দিকে সাঁতার কাট তাড়াতাড়ি। আমি এবার কিছু বলার আগে বিশুদার শরীরটা জলের মধ্যে হঠাৎ করেই 4-5 হাত দূরে ছিটকে গেল। আমার কেমন যেন মনে হলো বিশুদাকে কেউ জলের তলা থেকে টেনে 4-5 হাত দূরে ছিটকে সরিয়ে নিল। আমি আর অপেক্ষা করলাম না, উল্টো দিকে ঘুরে প্রাণপণে সাঁতার কাটতে লাগলাম। এদিকে মাছপুকুর থেকে বিশুদার ওরকম চিৎকার শুনে আর ব্যাপার স্যাপার দেখে ঘাটের ছেলেমেয়েদের ততক্ষণে খেয়াল হয়েছে। ওরা যে যার মতো হুড়মুড় করে পাড়ে উঠে পড়ে আমাদের নাম ধরে চেঁচাতে আরম্ভ করেছে। ততক্ষণে পিছনে বিশুদার চিৎকার শুরু হয়েছে। আমি সেদিকে কান না দিয়ে প্রাণপণে সাঁতার কাটতে লাগলাম। যতই সাঁতার কাটছি মনে হচ্ছে আমার পিছনেও যেন কিছু একটা জলের তলা থেকে ঠিক আমার পায়ের নিচ বরাবর সাঁতার কেটে আসছে। আর একটু হলেই সে আমার নাগাল পেয়ে যাবে। তারপর এক টান মেরে আমায় জলের নিচে। আমি ভয়ে ক্লান্তিতে হাঁপাতে হাঁপাতে কোন রকমে নিজের সাঁতার কাটার গতি বাড়িয়ে দেওয়ার চেষ্টা করলাম, কিন্তু বারবার মনে হতে লাগলো জলের নিচে সেই প্রাণীটা আমাকে লক্ষ্য করেই আসছে। আর একটু মনোযোগ দিয়ে সেই কাজটা করলে আমাকে ধরে ফেলবে, কারণ জলে তার কাছে আমি নগণ্য। পুকুর ঘাটের কাছে এসে প্রায় জ্ঞান হারিয়ে ফেলেছিলাম। বন্ধু বান্ধবদের মধ্যেই 4-5 জন মিলে আমায় ধরাধরি করে পাড়ে তুলতে আমি মাঝ পুকুরের দিকে তাকিয়ে শেষবারের মতো দেখলাম বিশুদা এখনো জলের মধ্যে অসহায় ভাবে হাবুডুবু খাচ্ছে আর এদিক ওদিক ছিটকে পড়ছে। জলের আলোড়ন পাড়ের কাছে ঢেউ হয়ে এসে ভেঙে পড়ছে, যেন ঝড় উঠেছে। আর কিছু ঘটবার আগে আমার বাকি থাকা জ্ঞানটুকু হারিয়ে আমি লুটিয়ে পড়লাম। বড়রা সবসময় মনে করে তারা যা জানে তাই ঠিক, কিন্তু এ ধারণা যে সঠিক নয় তা বোঝানোর মতো দৃষ্টতা ছোটরা কখনোই করতে পারে না। এক্ষেত্রেও তাই হলো। কেউ বিশ্বাসই করলো না আমাদের কথা, কিন্তু একটা গোটা দিন পেরিয়ে যাওয়ার পরেও যখন বিশুদার দেহটা ভেসে উঠল না, তখন সবার টনক নড়ল। পুলিশে খবর দেওয়া হলো, পুলিশ ডুবুরি নামিয়েও কোনো লাভ করতে পারল না। শেষে একসময় পাড়ার সবাই মিলে সিদ্ধান্ত নিল যে পুকুর ছেঁচে ফেলা হবে। এই পুকুর ছেঁচে ফেলা জিনিসটা আশা করি আপনারা জানেন, তাও বলে রাখি একটু। যখন পুকুরের নিচে কোনো দামি কিছু হারিয়ে যায় কিংবা কোনো মানুষ ডুবে মারা যায়,
তখন তাকে তোলার জন্য এই প্রক্রিয়া কাজে লাগে। অবশেষে বিশুদার মৃতদেহ মিলল পুকুরের প্রায় মাঝখানে। 5 হাত কালো পাঁকের ভেতরে তাকে যেন কেউ পুঁতে রেখেছিল। তার নাকে, মুখে, চোখে কালো পাঁকে ভর্তি। বিশুদার মৃতদেহটা আমি দেখতে পাইনি। শুধু আমি কেন, ছোটদের কাউকেই সেই মৃতদেহ দেখতে দেওয়া হয়নি। তবে এর পর থেকে সেই পুকুরের ধারে সবার যাওয়া এক প্রকার বন্ধ হয়ে গেছিল। যারা সেদিন তখন পুকুর পাড়ে ছিল তাদের মুখে শুনেছিলাম আমি অজ্ঞান হয়ে যাবার পরেও বিশুদাকে মাছ পুকুরে কয়েকবার হাবুডুবু খেতে দেখা গেছিল। সাঁতার কেটে এগিয়ে আসা প্রাণপণ চেষ্টা করেছিল বিশুদা, কিন্তু পারেনি। এক সময় তার দেহটা জলের উপর পড়া মার্বেলের গুলির মতো ডুবে যায়, যেন জলের নিচ থেকে সবেগে দুটো হাত বিশুদার পা দুটো ধরে টেনে এক ঝটকায় 5 হাত পাঁকের ভিতর পুঁতে ফেলেছিল। এতটা শক্তি ইহজগতের কোনো প্রাণীর থাকতে পারে বলে তো আমার জানা নেই। হ্যাঁ, সেই পুকুরে যে আসলে কি ছিল তা আমি কোনোদিন জানতে পারিনি, জানার চেষ্টাও করিনি কোনোদিন। তবে বিশুদার সেই ফ্যাকাশে ব্যর্থ মুখে কথা বলাগুলো বেশ কয়েক রাত ঘুমের ঘোরে আমার কানে বেজেছিল। পালা পালা, তাড়াতাড়ি পালা, পাড়ের দিকে সাঁতার কাট, পাড়ের দিকে সাঁতার কাট, পালা পালা। সেই পুকুর এখনো আছে মাস্টার? আছে আছে, সবই আছে। সেই পুকুর, সেই ঘাট। তবে ওই পুকুরে আর কেউ নামে না। নামবে কি করে? পুকুরের জল গিজে গেছে, নোংরা ঘোলাটে জল, তার উপর শ্যাওলা জমে জমে সবুজ হয়ে গিয়েছে। আর এখন পুকুর পাড়ের চারদিকে লম্বা লম্বা গাছগুলোর জায়গায় রাক্ষসের মতো ফ্ল্যাট আর ফ্ল্যাট। তাছাড়া ওইসব দিকে এখন পুকুর টুকুরে নামার চল একেবারে উঠেই গেছে। তাই জন্যই তো আপনাদের এখানে এসে এমন পুকুরের টলটলে জল দেখে নামার লোকটা না আর সামলাতে পারলাম না। প্রকৃতি যেমন দেয় তেমন আবার কেড়েও নেয়। সেই নেওয়ার ধরনটা বেশিরভাগ সময় খুব স্বাভাবিক। এই ধরো, এক জায়গার মাটিতে বেশি লোভে পড়লে, বেশি চাষ করলে দিনে দিনে সে মাটি নষ্ট হয়ে যায়, অনুর্বর হয়ে ওঠে। আবার মাঝে মধ্যে এই কেড়ে নেওয়ার ব্যাপারটা খুব আকস্মিক, অস্বাভাবিক, এমনকি অতি প্রাকৃত রূপও ধারণ করতে পারে। শুধু নিজেদেরটা গোছাতে গিয়েই আমরা স্বার্থপরের মতো বাকি সব প্রাণীদের থেকে তাদের মুখের ভাত কি অবলীলায় কেড়ে নিচ্ছি। তোমার বলা ঘটনায় হয়তো সেই রকমই প্রকৃতির এক অশুভ হানিকারক রূপ বেরিয়ে পড়েছিল। ওই ছেলেটার হয়তো কোনো দোষ ছিল, কিন্তু গোটা মানব জাতির স্বার্থপরতার মাসুল ওকেই দিতে হলো। হাতি খেপলে কি আর দেখে সামনে কে পড়েছে? উমানাথ চক্রবর্তীর এই কথাগুলো আমার মনে বেশ গভীর একটা রেখাপাত করে গেল। সত্যি বলছি, এক একটা করে দিন যাচ্ছে আর গ্রামটাকে আস্তে আস্তে বেশ ভালো লেগে যাচ্ছে। কি সুন্দর ফুরফুরে হাওয়া, গাছপালায় ঢাকা মাটির রাস্তাঘাট, এই সহজ সরল মানুষগুলোকেও কাছের করে ফেলছি দিনে দিনে। চলেন মাস্টার, আজ তাহলে ওঠাই যাক, রাত তো বেশ হলোই। এই ফটিক, কত হয়েছে রে? ওই তো 3 বার 5টা করে চা, ওই 5 25 75। আমি টাকা দিতে গেলে সবাই একেবারে রে রে করে উঠল। এদেরকে নিয়ে তো ভারী মুশকিলে পড়া গেছে, কিছুই করতে দেয় না। ওদিকে ফটিকের দাদা ব্যাটা তখন চলে এসেছে, কিন্তু ফটিক তখনও গুছিয়ে উঠতে পারেনি। গল্প শুনতে শুনতে ওরও আজকে একটু দেরি হয়ে গেছে। আমরা সবাই পরস্পরকে শুভরাত্রি বলে যার যার বাড়ির দিকে রওনা দিলাম। ফটিক আর ওর দাদাও দোকান টোকান বন্ধ করে নিজেদের গ্রামে ফিরে গেল। আমার সাথে যাবেন রাম গাঙ্গুলি। এখান থেকে পোস্ট অফিসের রাস্তাটা ধরে আরও খানিকটা গেলে ওনার বাড়ি। অন্ধকার রাস্তা, তাই অচেনা জায়গা। এরকম ভুতুরে আড্ডা আড্ডা মেরে বাড়ি ফেরার সময় একজনকে পেলে খারাপ লাগে না। গাল গল্প করতে করতে আমরা হাঁটতে থাকলাম। আজ দুপুরে চরণ ঘোষের বাড়িতে খেতে যেতে বলেছে। কাজকর্ম সেরকম কিছু নেই দেখে 2টোর সময় রবিকে ছুটি দিয়ে অফিস বন্ধ করে দিলাম। তারপর কাছেই সরকারদের পুকুরে স্নান টান সেরে চরণবাবুর বাড়ির দিকে হাঁটা লাগালাম। গিয়ে দেখি ওমা, সেখানে সবাই উপস্থিত। আমি বললাম,
বাহ, ভালোই তো হলো, একসাথে খাওয়া দাওয়া করে একটু জমিয়ে বসা যাবে। তা চরণবাবু, হঠাৎ এই আয়োজন? আরে তেমন কিছুই না মাস্টার, তুমি গান নতুন এসেছো, বেশ মিশে গিয়েছো সবার সাথে, আমাদেরও তোমাকে বড্ড ভালো লেগেছে। তাই আমরা সকলে ভাবলাম তোমাকে একটা ওই যে কি যেন বলো না, সারপ্রাইজ আর কি, বুঝলে না? তুমি সেদিন যা গল্প শোনালে কি আর বলবো, তুমি আমাদের আড্ডার একেবারে পাকাপাকি মেম্বার হয়ে গেছো। আপনাকে মাস্টার আর ছাড়া যাচ্ছে না, তবে ভূত টুত নিয়ে রাতের বেলা বেশি না আলোচনা করলেই ভালো। আরো কত কি আছে, এই দেশের খবর, দশের খবর। এই ভাদুরী, তুমি চুপ করো তো দেখি। খালি পালাই পালাই, ভূতের তো আর খেয়ে দেখ কাজ নেই যে তোমার পেছনে ধাওয়া করবে। সাদে তোমাকে ভীতু বলি? আচ্ছা থাক থাক, এই তোমার জন্য সামান্য খাওয়া দাওয়ার আয়োজন কথা উঠতে কমকা বললে যে তুমি তো কলকাতার দিকে ছেলে, এমনি নেমন্তন্ন না করে একটু সারপ্রাইজ দিলে ভালো লাগবে। তা সত্যিই ভালো লাগলো বটে। এই ধ্যার ধ্যারে গোবিন্দপুর থুড়ি তাল দিঘিতে যে এরকম জমাটিয়া মন খোলা একদল মানুষ পাবো ভাবতেও পারিনি। আর সামান্য আয়োজন একেবারেই নয়, কাতলা মাছের ঝাল থেকে কচি পাঠার ঝোল দিয়ে শেষ পাতে নরম নলেন গুড়ের মাখা সন্দেশ, উফ, আমার আবার খেতে এমনিতেই ভালো লাগে। আর এরও মন থেকে খাওয়ালে তো কথাই নেই, সে রান্নার স্বাদই আলাদা। পেট পুজো সারতে সারতে প্রায় বেলা 3টে বেজে গেল। বাইরে রোদ পড়ে এসেছে, ফুরফুরে একটা হাওয়া দিচ্ছে। ভাবলাম সবাই মিলে বৈঠকখানা ছেড়ে রোয়াকে গিয়ে বসি। একটা পাড়া কাঁপানো ঢেকুর তুলে কর্মকার মহাশয় এবার শুরু করলেন। এই ঘটনা আমাদের এই তালদিঘির, তখন আমিও ছোট, অনেকেরই মনে নেই। মাস্টার, মন দিয়ে শোনো। জ্যোৎস্নায় মুখরিত সমস্ত পরিবেশ, ছনছন করে এলোমেলো বাতাসের ঝাপটায় অনড় হয়ে দাঁড়িয়ে থাকা গাছগুলো অপার্থিব এক প্রকারের শব্দ করছে। চত্বর জুড়ে তেমন একটা মানুষের সারা শব্দ নেই। সকলেই বহুক্ষণ আগে সেই সূর্য অস্ত যাওয়ার সঙ্গে সঙ্গে সদর দ্বারে খিলেটে বসে আছে বাড়ির ভেতরে। উত্তর দিকের একটা আটচালা বাড়ি, যেখানে খোলা জানলার গড়াত ধরে একটা ছোট্ট খুকি বাইরের অন্ধকারে চোখ মিশিয়ে দাঁড়িয়ে আছে। তার মধ্যে কোনো প্রতিক্রিয়া নেই, নিরেট আধার দেখা সত্ত্বেও তার মুখ ভাবলেশীন। অথচ এই খুকি অন্ধকারের জুজু বুড়ির অঢেল গল্প শুনেছে মায়ের মুখেই। অন্ধকার দেখলেই মায়ের পিছু সে আড়াল নেয়, ভীতিসূচক শব্দ বেরিয়ে আসে তার মুখ থেকেই। বাইরের ঝোপঝাড় থেকে অনর্গল ভেসে আসছে ঝিঁঝি পোকার শব্দ। পিলসুজের ওপর প্রদীপটা মিটমিট করে চলছে, তার থেকে বিচ্ছুরিত স্নিগ্ধ আলোয় অন্ধকারের মধ্যেও ক্ষীণ আলো করে রেখেছে। বাড়ির ভেতর একটা শীতল পাটি পেতে একজন গৃহবধূ উপুড় হয়ে শুয়েছে। তার দুই চোখ আত বুঝে ক্লান্তির আবেশে পড়ে আছে, তার বুকটা ধড়ফড় করছে আতঙ্কে। কিন্তু খুব বেশিক্ষণ চোখটা বন্ধ করে রাখতেও পারছে না। চোখ বুঝলেই একটা ভয়ের দৃশ্য বন্ধ চোখের অন্ধকার ভেদ করে বারংবার ভেসে উঠছে। একটা ঘটনা ওই গৃহবধূর মনের মধ্যে বিস্তর রেখাপাত করেছে, মন থেকে অনায়াসে মুছে ফেলাও দুষ্কর। তার ওপর মায়ের মন আজকেই তালতলার মাঠে খুকি মানে দোলন যখন তার বান্ধবী মনোরমার সঙ্গে খেলা করতে করতে সেইখানে বন জঙ্গলের ঘনত্ব অত্যাধিক বেশি, সেইখানে প্রজাপতি ধরার অভিলাষে প্রবেশ করেছিল। সেইখান থেকেই কিছুক্ষণ পরেই ওর খুকির মারাত্মক আর্তনাদের গুঞ্জন ভেসে আসে। দক্ষিণের মাঠের ঠিক বিপরীতেই আমাদের কানু গোসাইয়ের বাড়ি। সে আর কি আজ বেঁচে আছে? এই গ্রামেরই লোক, ওর ছেলেপুলেরা এখন এখানে চাষবাস করে। তা যা বলছিলাম, ওইখানে দোলনের মা নিরিবিলিতে বসে মনোরমার মা সুরঞ্জনার সঙ্গে সাংসারিক গালগপ্পে মেতেছিল। এতই মুশকুল ছিল যে খেয়ালই করেনি যে তার মেয়ে বিপদে পড়েছে। কিন্তু যখন পুতুল হাতে সুরঞ্জনার মেয়ে দৌড়ে এসে খবরটা দেয়, তখন চোখে অন্ধকার দেখেছিল সে। আর ওই স্থান ছেড়ে দ্রুত কান্না ভেজা কণ্ঠে, হায় ঈশ্বর, ওরে দোলন মা, কই তুই, এই বলে ছুটে গেছিল। কান্নার স্বর শুনে ওই দুপুরবেলা বহু মানুষ জড়সড় হয়ে গেছিল।
তারাই দোলনের খেলার সঙ্গী মনোরমাকে শুধিয়ে জানলো যে ওই বন্য এলাকার মধ্যে দোলন ঢুকেছে, আর ওইখান থেকেই ভীতিপ্রদ আর্তনাদ শুনে সে এসে তাদের মাদের খবর দিয়েছে। কয়েকজন সাহসী লোক লাঠি নিয়ে ভেতরে প্রবেশ করে দেখে বিস্তীর্ণ এলাকার মধ্যে লতা গুল্মের ঝোপ অত্যাধিক বেড়েছে, যেইখান সেইখানেই দোলন অজ্ঞান হয়ে পড়ে আছে। কোনো সার নেই। তার হাতের মাটির বড় পুতুলটা অনাদি দূরে গিয়ে পড়েছে। দ্রুত কোনো বাধা বিপত্তি না মেনে দোলনের মা দ্রুত হুমড়ি খেয়ে পড়ে মেয়ের ওপর। মেয়ের এমন মর্মান্তিক পরিণতি দেখে তার মনে কু ডেকে উঠেছে, কিন্তু সে কিছুতেই মুখ ফুটে গলার স্বর রুদ্ধ হওয়ার দরুন মেয়েকে নাম ধরে ডাকতে অসমর্থ। তখন মেয়ের দেহবর্ণ ফ্যাকাশে মেরে গেছে। যাই হোক, দোলনকে পাঁজা গোলা করে জনা দুই ব্যক্তি বাইরে এনে সুরঞ্জনার বাড়িতে শুইয়ে দিল। সকলেই দোলনকে ঘিরে দাঁড়িয়েছিল বিস্ফারিত নেত্র মেলে। তার এমন গতিক হয়েছে যে দেখে ঘৃণা করে বুঝবার উপায় নেই যে সে একটু আগে খেলা করছিল। উপস্থিত সকলেই গুটি সুটি মেরে গেছে। ভয়ে কারোর মুখেই কথা নেই। দোলন যেইখানে চলে গিয়েছিল সেইখানে সংস্কার বসে কেউ একটা বিশেষ চায় না। জায়গাটার বদনাম আছে কিনা তাই। গাঁয়ের প্রান্তে একজন ডাক্তার বসত। প্রসিদ্ধপ্রাপ্ত ডাক্তার তিনি এলেন সকলের আহ্বানে। উনি এসে নাড়ি টিপে এক গাদা ওষুধ দিলেন। তাতে কিছুটা আরাম বোধ করায় দোলন চোখ মেলে চাইল, কিন্তু সেই চোখের চাহনির মধ্যে কোনো প্রাণ শক্তি নেই। একটা ঘোলাটে দৃষ্টি মেলে সে এক দৃষ্টে মায়ের পানে চেয়ে রইল। ওই দৃষ্টি কিন্তু খুকির ছিল না। ওইটুকু নাবালিকার মধ্যে এমন অদ্ভুত দৃষ্টি কি করেই বা হবে? ভয়ে শিউরে উঠল দোলনের মা। ডাক্তার মশাই বিধান ও এক গাদা ওষুধ দিয়ে ক্ষণিক বিশ্রাম করার নির্দেশ দিয়ে চলে গেলেন। গ্রামের মানুষ যে যার বাড়ি ফিরে গেছে। এতক্ষণ দোলন ঘুমাচ্ছিল, সদ্য তার ঘুম ভেঙেছে। সে উঠেই নীরব হয়ে ওই আধার ঘেরা জানলার পানে সেই থেকে চেয়ে আছে, যেন একটা চুম্বকীয় তরঙ্গের টান তাকে ওই স্থানে নাহুর মতো বেঁধে ফেলেছে। দোলনের মা নানা দুশ্চিন্তার মধ্যে যখন দুই চোখের পাতা আর এক করতে পারল না, তখন আড়মোড়া ভেঙে উঠল। তেলের প্রদীপটা ধীরে ধীরে নিভু হয়ে আসছিল। সেই দিকেই চেয়ে সে সলতেটা উস্কে দিল আর খুকির পানে চেয়ে বার দুয়েক ডাকলো। বহুবার ডাকা সত্ত্বেও খুকি কিন্তু ওইখান থেকে নড়ল না। ব্যাপারটা সত্যি গুরুতর মনে হচ্ছে। দোলন কিন্তু এমন করে না কখনোই। সে যথেষ্ট বাধ্য মেয়ে। তবে আজ কি হলো তার? সে কি ঘোরের মধ্যে আছে? বাইরে বাঁশবনের মধ্যে একদল শিয়াল সমস্বরে ডেকে উঠল। ওদিকে রাস্তায় কয়েকটা কুকুর তাদের বাড়ির দিকেই লক্ষ্য করে তারস্বরে আর্তনাদ করছে না? হ্যাঁ, ঠিক তাই। কি হলো তবে? এই প্রকারের বহু প্রশ্ন উদয় হতে লাগলো ওই পল্লীবালার মধ্যে। আজকের এই ঘটনাটা সত্যি অপ্রীতিকর। ওই দুপুরের ঘটনাটা দোলনের মা এক মনে চিন্তা করছিল, কিন্তু একটা বিড়বিড়ানি শুনে সত্যি খুব শতব্যস্ত হয়ে পড়ল সে। সে দুশ্চিন্তা নিয়ে দণ্ডায়মান খুকির কাছে গেল। তখন খুকি অনর্গল অসংলগ্ন কথাই বলে যাচ্ছে। এ যেন মন্ত্র পড়ার মতোই শোনাচ্ছে। খুকিকে তার মা একবার স্পর্শ করতেই ঠায় দাঁড়িয়ে থাকা দেহটা ধপ করে পড়ে গেল। দুই চোখ বন্ধ তখন দোলনের। মাথার উত্তাপ পরীক্ষা করলে সে, কিন্তু কই, উত্তাপ তো ঠিকই আছে। তবে এমনি করে অনেকক্ষণ কেটে গেল, কিন্তু খুকির কিছুতেই হুঁশ আর ফিরছে না। এদিকে পাড়াগা অঞ্চল, সচরাচর ডাক্তার বদ্যি পাওয়াও দুষ্কর। তার বর এখন নেই, শহরে কাঠের মিস্ত্রির কাজকর্ম করে, মাসিক খাওয়া পড়ার টাকা পাঠায়। অথই জলে পড়ে গিয়ে বহুক্ষণ নানাবিধভাবে চেষ্টা জড়িত করেও যখন কোনো কাজ হলো না, তখন দোলনের মা কেঁদেই ফেলল। কিন্তু কান্নার ফল হলো অন্য। প্রথমত, ওই কান্নার ফলে কোনো প্রতিবেশী বাইরে বেরিয়ে এলো না এত রাত্রে। গায়ের প্রত্যেকটি বাড়ি আলাদা আলাদা।
প্রত্যেক বাড়ির মাঝখানে অনেকটা গজের দূরত্ব। সেই কান্না শুনে পিছু থেকে মিষ্টি কণ্ঠের একটা মা ডাক ভেসে উঠল। চকিতে সে পেছনে চাইল এবং যা দেখল তাতে নিমেষের মধ্যেই কান্নার রব থেমে গেল, বরং সেই স্থান অধিকার করল একটা অস্ফুট আর্তনাদ। সে দরুন বলে চিৎকার করে উঠল। ক্রমেই একটা ভয়ের ভাব ওর ভেতর থেকে উপরে উঠতে লাগলো, যার অভিব্যক্তি ওর চোখে মুখে ফুটে উঠল। ঘাস জমির ওপর মিঠো ব্যাং রব তুলে যাচ্ছে। শুনশান পরিবেশ জুড়ে শুধু মুখরিত হচ্ছে দোলনের মায়ের করুণ আরতির শব্দ। সে সত্যি সাহায্যের প্রত্যাশী, কিন্তু এই ঘুটঘুটে আধারে কেউ তাকে সাহায্য তো দূরস্থ, জানলার বাইরে উঁকি মেরে পর্যন্ত দেখছে না। সকলেই জানে আসল কারণ। আশেপাশের বাড়ি থেকে শুধু গুঞ্জন উঠছে অস্পষ্টভাবে। নিম গাছের ডাল বরাবর একটা নিশাচর ধূসর বর্ণের পেঁচা ডেকে যাচ্ছে। পরদিন অনেকেই ওদের বাড়ির কাছে এসে উপস্থিত হলো, কিন্তু বহু সারা শব্দ করেও যখন দৌড় খুলল না, তখন গায়ের মানুষদের একটা সন্দেহ দানা বাঁধল। দিন মানে গত রাতের ভয়াবহতা অনেকটাই স্থিমিত হয়েছে। ফলে যখন মুখে একজন বউ ভিজিয়ে রাখা দৌড়টা খুলে যখন পরিত্রাহী আর্তনাদ করে ওইখানেই মূর্ছিত হয়ে যায়, তখন ভিতরে দেখা গেল একটা মর্মান্তিক দৃশ্য, যা চোখে দেখেই অনেকে পিলে চমকে উঠল। মা ও মেয়ে দুজনেই মৃত ও রক্তাক্ত অবস্থায় পড়ে আছে, শূন্যে দৃষ্টি নিবদ্ধ করে। তারপর? তার আর পর নেই। কি কারণে কি হয়েছিল এখন ভুলে গেছি, তবে অনেকেরই মনে আছে সেই ঘটনা এখনো। কারণ অকারণ আর কে খুঁজবে মাস্টার? সবকিছুর কারণ নয় তাই জানলাম। আজ বুঝি সন্ধ্যা তো কম হলো না। নিবারণ ভাদুরীর এই কথা শুনে রাম গাঙ্গুলি চরণ ঘোষের দিকে তাকিয়ে একটা ছোট্ট করে চোখ মারলেন। কর্মকার মশাই ইতিমধ্যে উঠতে উঠতে বললেন, বলি মাস্টার, মাস পড়ে গেল, আমার পেনশনের চেকটা ডাকে এলে জানিও তো। কাল বসা যাবে, উঠি আজকে। এখানে রাত্রে রাস্তাঘাটে খুব একটা লোকজন দেখা যায় না। এখন সবে এই কত 6টা 6:30 হবে। আমি আর গাঙ্গুলি মশাই বাড়ি ফিরছি, কিন্তু এখন ঠিক ফিরতে ইচ্ছা করছে না। কি করবো গিয়ে? ওই তো ভাত চাপাও, খাও, ঘুমাও। তাই গাবতলার কাছাকাছি এসে কথাটা না পেরে পারলাম না। বলছি, আপনার কি বাড়ি ফেরার খুব তাড়া আছে? কেন বলেন তো? এই না আর কি, ভাবছি এখন তো বাড়ি ফিরে কোনো কাজ নেই, একটু এদিক ওদিক গেলে হয় না? তারপর ফটিকের দোকানে চা খেয়ে নামে বাড়ি ফেরা যাবে। সে কি, খাওয়া দাওয়া করবেন না? রান্না বাড়া সব হয়ে গিয়েছে? আরে এত তাড়াতাড়ি গিয়ে কি করবো বলুন তো? এখন গেলে এই তো 8টার মধ্যে খাওয়া দাওয়া হয়ে যাবে, তারপর ঘুম। অত তাড়াতাড়ি ঘুমানো যায় নাকি? তারপর মশারি যেটা আছে ছেঁড়া, আর তোষকটায় ওটাতে তো তুলো বেরিয়ে আসছে। না, কাল একবার বাজারে গিয়ে কিনে আনতে হবে সব। বুঝেছি বুঝেছি, শহরের লোক তো। উফ, আবার আমাদের ঘরে তো আবার সব 9টার মধ্যে ঘুমিয়ে পড়ে। ও, তাহলে বলছেন যখন চলেন না, আপনাকে মায়ের মন্দিরটা দেখিয়ে আনি। আমি আর গাঙ্গুলি মশাই রওনা দিলাম। এখান থেকে এই 1 কিলোমিটার মতো পশ্চিমে গেলেই শুনেছি দ্বারকেশ্বর লোক। সেই পথেই যেতে বলল তালতলার মাঠ। মাঠের ওপারে এক কোণায় দেখা যাচ্ছে মা আনন্দময়ীর মন্দির। অন্ধকার মাটির রাস্তা, খুব দূরে দূরে এক একটা লাইট পোস্ট। সেগুলোর মাথাগুলো দুধার থেকে ঝুঁকে পড়া গাছগুলোর ডালপালায় হারিয়ে গেছে। মাঝে মধ্যে রাস্তার পাশে পাশে কিছু কিছু বাড়ি, কোনোটা মাটির, মাথায় খড়ের চাল, কোনোটা আবার বেড়ার, মাথায় টিনের চাল, কোনোটা আবার পাকা। একটা বেশ পুরনো কিন্তু বড় একতলা বাড়ি দেখিয়ে গাঙ্গুলি মশাই বললেন যে ওইটা উমানাথ চক্রবর্তীর বাড়ি। আমার কিন্তু চোখে পড়ল ঠিক তার পাশে কয়েকটা সুপুরি গাছের আড়ালে আরেকটা ছোট্ট একতলা পাকা বাড়ি। খুব ছোট কিন্তু বেশ ছিমছাম, নতুন বলেই মনে হচ্ছে। পাশে একটা প্রকাণ্ড আম গাছ, তার মাথা নুয়ে পড়েছে ছাদের ওপর। বুঝলাম সকালে রোদে খুব একটা গরমও হবে না। আর তার উপর রাস্তার ওপারেই দক্ষিণ দিকে ধানের ক্ষেত, সন্ধ্যের দিকে বেশ ফুরফুরে হাওয়া দেবে। আচ্ছা, এই বাড়িটা কার গাঙ্গুলি মশাই? এইটা ওই যে ন্যানো পণ্ডিত মশাইয়ের। এই মানে হচ্ছে ন্যানো বাড়ি। কোন পণ্ডিত? এ কি, আপনি জানেন না? ও আসলে শহরের লোক তো। কি আশ্চর্য! আরে আমাদের চক্রবর্তীরা হলেন মায়ের মন্দিরের পুরোহিত। ওনাদের বংশের ওপরই এই মন্দিরের সেবা করার দায়িত্ব। একবার কথা বলে দেখুন না কালকে, যদি ভাড়া দেয় আর কি।
গাঙ্গুলি মশাই একটু সময় নিয়ে ভাবলেন, তারপর আচমকা চোখ বড় বড় করে বললেন, দেখেছো কাণ্ড, আমার মাথা থেকে একেবারেই বেরিয়ে গেছে। আরে দেবেন না কেন, একা বুড়ো বুড়ি, আপনি পাশে থাকলে ওনাদেরও মঙ্গল। চলেন চলেন চলেন, এখনই ভেতরে চলেন, কালকের আবার কি দরকার, এখনই চলেন। আরে এই না না, কাল সকালে আসবো খন। আরে তো চলেন তো। আরে না না, এই তো সবে উনি বোধহয় বাড়ি ঢুকলেন, আর তাছাড়া আপনাদের এখানে এখন রাত। ও ছাড়ুন ছাড়ুন এখন এসব। এই আপনারা কলকাতার লোক, এখন কি বলে আপনাদের গুড মর্নিং, এই না না না, গুড ইভিনিং, গুড ইভিনিং, সবাই গুড ইভিনিং হয়েছে এখন।